কনসাইনমেন্ট কি? কনসাইনমেন্ট হচ্ছে কোনো একটা ম্যানুফ্যাকচারার আছে যে জিনিসগুলো প্রডিউস করছে, বা কোনো একটা হোলসেলার আছে যে কোনো জিনিসকে হোলসেলে বিক্রি করে। তার কোনো একটা শহরে হয়তো ব্যবসা আছে, তো সেই শহরে তার খুবই ভালোভাবে সে ব্যবসাটা চলছে, কিন্তু সে দেখছে যে আমার যে পাশের শহরটা আছে সেই শহরেও যদি আমি আমার এই ব্যবসাটাকে এক্সপ্যান্ড করি তাহলে আমার এইখানে যা ব্যবসা হচ্ছে সেখানে আরও ভালো হতে পারে। তাহলে তখন সেই হোলসেলার যে ম্যানুফ্যাকচারারটা আছে সে কী করে থাকে, একটা লোককে হায়ার করে থাকে বা একটা এজেন্ট বড় করে থাকে যে তার হয়ে তার জিনিসগুলো বিক্রি করবে। এর বদলে সে একটা কমিশন চার্জ করবে। এই যে তাকে এর ক্ষেত্রে কী করতে, এই ক্ষেত্রে তাহলে কী সুবিধা হলো, তাকে নতুন একটা কোনো দোকানও খুলতে হলো না, আর তাকে কোনো ঝঞ্ঝাট রাখতে হলো না যে আবার ওইখানে একটা নতুন দোকান খুললো, তারপরে তার রেন্ট এই ওই একটা একটা খুবই ক্যাপিটালটা ইনভেস্ট করতে হলো না, যে লামসাম ক্যাপিটালটা লাগে একটা ব্যবসার ইনিশিয়াল স্টেজে সেটা তাকে ইনভেস্ট করতে হলো না। তার বদলে সে কী করলো, একটা এজেন্টকে হায়ার করলো, আর সেটা একটা এজেন্টকে সে হায়ার করে নিল, আর সে তার হয়ে তার জিনিসপত্রগুলো বিক্রি করবে। কনসাইনমেন্ট হচ্ছে ব্যবসাটার নাম। এই যে ব্যবসাটা যেখানে বিজনেসটাকে এক্সপ্যান্ড করা হচ্ছে একটা নতুন কোনো ব্রাঞ্চ না খোলার মাধ্যমে, না খুললেও এই বিজনেসটাকে এক্সপ্যান্ড করা হচ্ছে। তাহলে এইখানে তিনটে পার্টিস ইনভলভ থাকে। যে জিনিসটা পাঠাচ্ছে, যে পাঠালো তার হয়ে বিক্রি করছে যে লোকটা বা যে এজেন্টটা, আর যে জিনিসটা কিনছে। যে লোকটা জিনিসগুলো পাঠাচ্ছে, আমি প্রথমে বললাম যে ম্যানুফ্যাকচারার বা হোলসেলার যে জিনিসগুলো পাঠাচ্ছে সে হচ্ছে কনসাইনমেন্ট বিজনেসের ক্ষেত্রে। আর যে লোকটা কনসাইনারের হয়ে তার জিনিসপত্রগুলো বিক্রি করছে এবং তার বদলে একটা কমিশন চার্জ করে থাকে, তাকে কনসাইনি বলা হয়ে থাকে। আর বায়ার তো আমরা সবাই জানি যে জিনিসটাকে ফাইনাল পারচেস করে থাকে, তাকে বায়ার বলা হয়ে থাকে। কনসাইনার হচ্ছে প্রিন্সিপাল আর কনসাইনি হচ্ছে এজেন্ট। এদের মধ্যে প্রিন্সিপাল আর এজেন্টের রিলেশনশিপ থাকে কনসাইনমেন্টে, কনসাইনার আর কনসাইনির মধ্যে। এটা একটা পার্থক্য হতে পারে। যখন আমরা কনসাইনমেন্ট আর সেলের পার্থক্য দেখব তখন আমরা দেখব যে এটা একটা বড় পার্থক্য কনসাইনমেন্ট আর সেলের মধ্যে। কনসাইনমেন্টের ক্ষেত্রে কনসাইনার আর কনসাইনির মধ্যে প্রিন্সিপাল এজেন্টের রিলেশনশিপ থাকে। এবার কনসাইনমেন্ট ব্যবসা তো হয়ে গেল, ব্যবসাতে জিনিসপত্রগুলো নোট করে রাখতে হবে যে কত টাকা জিনিস এলো, কত টাকা জিনিস গেল, কি বিক্রি হলো। তো এইগুলো করবার জন্য এখানে দুটো স্টেটমেন্ট ব্যবহার করা হয়ে থাকে বা দুটো ডকুমেন্টস ব্যবহার করা হয়ে থাকে। সে দুটো ডকুমেন্টসগুলো হলো, একটা হলো প্রোফর্মা ইনভয়েস আর একটা হলো অ্যাকাউন্ট সেল। প্রোফর্মা ইনভয়েস কি? প্রোফর্মা ইনভয়েস সিম্পলভাবে মনে রাখবো যে কনসাইনার যেই স্টেটমেন্টটা কনসাইনিকে পাঠায় যখন সে গুডসগুলো পাঠাচ্ছে তার সঙ্গে, তাকে প্রোফর্মা ইনভয়েস বলা হয়ে থাকে। প্রোফর্মা ইনভয়েসে কী থাকে, কনসাইনার কত টাকার জিনিস পাঠাচ্ছে, তার কোয়ান্টিটি কত, ওয়েট কত, তারপরে সে কী কী এক্সপেন্সেস বিয়ার করেছে সেই জিনিসটাকে পাঠাবার জন্য, আর কত টাকায় সে জিনিসগুলো বিক্রি করতে হবে, মিনিমাম কত টাকায় সে জিনিসগুলো বিক্রি করবে, তার থেকে কমে করবে না, এই সমস্ত বিভিন্ন রকমের ইনফরমেশনগুলো থাকে। আমরা এইটার একটা উদাহরণ দেখে নেব যে কীরকমভাবে দেখতে হয়ে থাকে। তারপর দেখব আমরা অ্যাকাউন্ট সেল। অ্যাকাউন্ট সেল কি? প্রোফর্মা ইনভয়েস যেমন কনসাইনার কনসাইনিকে পাঠায়, অ্যাকাউন্ট সেল সেরকম অ্যাকাউন্ট সেল স্টেটমেন্টটা কনসাইনারকে পাঠায় একটা নির্দিষ্ট সময় পর পর। কিসের জন্য এটা পাঠিয়ে থাকে, এখানে কী কী ইনফরমেশান থাকে এটা পাঠিয়ে থাকে। এখানে যে ইনফরমেশানগুলো থাকে সেগুলো হলো কত টাকার গুডস কনসাইনি সেল করেছে, কত টাকার কী কী এক্সপেন্সেস হয়েছে সেই গুডসগুলো সেল করার জন্য, তার গোডাউনে আসার আগে কী কী এক্সপেন্সেসগুলো হয়েছে, সে কত টাকা কমিশন চার্জ করেছে এবং কত টাকা কনসাইনিকে কনসাইনারকে দিতে হবে। আর যদি কোনো অ্যাবনর্মাল লস হয়ে থাকে তার গোডাউনে সে সম্পর্কে সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে অ্যাকাউন্ট সেলসে আমরা একটা উদাহরণ দেখে নেব। এবার আমরা দেখছি যে কী কী হয়ে থাকে কনসাইনমেন্ট বিজনেসে, কী কী ট্রানজ্যাকশনসগুলো হয়ে থাকে।
তো কী কী হয়ে থাকে, প্রথমত বলছে যে গুডসগুলো পাঠানো হয়ে থাকে, যাকে আমরা বলে থাকি গুডস সেন্টার কনসাইনমেন্ট। কনসাইনমেন্টের প্রথম কাজ কি হয়ে থাকে, প্রথমে কনসাইনার কনসাইনিকে গুডসগুলো পাঠিয়ে থাকে। সেকেন্ড কি হতে পারে, সেকেন্ড ট্রানজ্যাকশন হতে পারে যে যেহেতু অনেক টাকার গুডস অনেক সময় কনসাইনার কনসাইনিকে পাঠিয়ে থাকে, তাহলে সাধারণত কনসাইনার একটা অ্যাডভান্স মানে দাবি করে কনসাইনির কাছ থেকে যে অ্যাডভান্স দাও, তাহলে ও একটা সিকিউরিটি পাই কনসাইনার। তাহলে সে প্রথমত গুডসগুলো পাঠালো, তার বদলে সে একটা অ্যাডভান্স চার্জ করলো কনসাইনির কাছ থেকে। আর তারপরে কি হয়ে থাকে 3 নম্বর, এবার গুডসগুলো যে আসছে তার মধ্যে কনসাইনার যে গুডসগুলো পাঠাচ্ছে আর যে কনসাইনি যে গুডসগুলো বিক্রি করবে, দুজনেরই কিছু এক্সপেন্সেস হতে পারে। সে 3 নম্বরটা হলো যে এক্সপেন্সেস। কী রকম, 2 ধরনের এক্সপেন্সেস, কনসাইনারের এক্সপেন্সেস আর কনসাইনির এক্সপেন্সেস। কনসাইনারের এক্সপেন্সেসগুলো সবসময় নন রেকারিং টাইপের। রেকারিং আর নন রেকারিং কি, রেকারিং মানে যেগুলো বারবার যেই সমস্ত জিনিসগুলো বারবার ঘটে থাকে সেগুলোকে রেকারিং বলা হয়ে থাকে, আর যে সমস্ত জিনিসগুলো একবারই ঘটে থাকে সেগুলোকে নন রেকারিং এক্সপেন্সেসগুলো বলা হয়ে থাকে। কনসাইনার যখন গুডসগুলো পাঠাচ্ছে তখন যেই সমস্ত এক্সপেন্সেসগুলোই করছে সেই সমস্ত এক্সপেন্সেসগুলো হচ্ছে নন রেকারিং টাইপের এক্সপেন্সেস, কারণ একবার গুডসগুলো পাঠিয়ে দিলে তো তার আর কোনো এক্সপেন্সেস হচ্ছে না। কিন্তু যখন এবার কনসাইনির কাছে এক্সপেন্সেস আমরা দেখতে যাবো, তখন সেক্ষেত্রে দুটো ভাগে এক্সপেন্সেসগুলো ভাগ হয়ে থাকে, রেকারিং আর নন রেকারিং। রেকারিং আর নন রেকারিং কী করে বুঝবো যে এই এক্সপেন্সেসটা রেকারিং না নন রেকারিং কনসাইনির ক্ষেত্রে? এবার আমরা দেখবো যে গুডসগুলো তো কনসাইনার পাঠিয়ে দিল, ভাবা যেতেই পারে যে গুডসগুলো হয়তো জাহাজে করে বিদেশ থেকে এলো, কী বলে পোর্টে নামলো, সেখান থেকে গোডাউন পর্যন্ত নিয়ে যেতে যে সমস্ত খরচাগুলো হয়ে থাকে, যেমন কুলির খরচা, তারপর ডক চার্জেস, ক্যারেজের খরচা যেগুলো হয়ে থাকে, কুলির খরচা যেগুলো হয়ে থাকে, এই সমস্ত মানে কনসাইনারের কাছ থেকে আসা থেকে গোডাউনে ঢোকার আগে পর্যন্ত কনসাইনির যে সমস্ত খরচাগুলো হয়ে থাকে সেগুলো নন রেকারিং খরচা হয়ে থাকে। সেগুলো নন রেকারিং খরচা হয়ে থাকে, মানে সেই সমস্ত খরচাগুলো একবারই করতে হবে। আর গোডাউনে পৌঁছে যাবার পর থেকে বাকি যে সমস্ত এক্সপেন্সেসগুলো হবে সেগুলো সেগুলো রেকারিং টাইপের হবে, যেমন গোডাউনের রেন্ট প্রত্যেক মাসে দিতে হবে, সেলিং এক্সপেন্সেস, তারপরে যে সেলসম্যানের স্যালারি আছে সে সমস্তগুলো প্রত্যেক মাসে দিতে হবে। এগুলো রেকারিং টাইপের হয়ে থাকে। এইগুলো রেকারিং আর রেকারিং দুটো ভাগে ভাগ করা, এটা একটা নির্দিষ্ট কারণ আছে, এটা আমরা পরে জানবো যখন আমরা আনসোল্ড স্টকের কথা বলবো। তারপরে এবার কনসাইনির গোডাউনে জিনিসটা পৌঁছে গেল, তারপরে এবার কি করবে, কনসাইনি গুডসগুলোকে বিক্রি করবে। গুডসগুলোকে বিক্রি করার পর কি হবে, গুডসগুলোকে বিক্রি করার পর সে যেহেতু গুডসগুলোকে কনসাইনারের হয়ে বিক্রি করেছে, আমরা আগে দেখলাম যে কনসাইনি তো শুধু বিক্রি করবে না, তাই জন্য কনসাইনার তাকে একটা কমিশন দিয়ে থাকে, যে যত টাকা সে সেল করেছে তার উপর সাধারণত তাকে একটা কমিশন দিয়ে থাকে, যেটা দুজনের মধ্যে এগ্রি হয়ে থাকে যে হ্যাঁ আমার এত টাকা কমিশন আমি দিব। না, কনসাইনার বলে হ্যাঁ আমি এত টাকা, কনসাইনি তোমাকে আমি এত টাকার কমিশন দিব, আর কনসাইনি বলে হ্যাঁ আমার এত টাকা কমিশনে হয়ে যাবে, আমিও এত টাকা কমিশন মানে আশা করছিলাম। এবার কমিশন 3 ধরনের হতে পারে, অর্ডিনারি কমিশন, ডেল ক্রেডিট কমিশন অ্যান্ড স্পেশাল কমিশন। অর্ডিনারি কমিশন মানে যেই কমিশনটা গ্রস সেলের উপরে দেওয়া হয়ে থাকে, সেটা আসল ডেফিনেশন নয়, যেটা সাধারণত দেওয়া হয়ে থাকে, যত টাকার গুডস বিক্রি করবে তার উপরে দেওয়া হয়ে থাকে। এবার ডেল ক্রেডিট কমিশন, এইটা হলো একটা ইম্পর্ট্যান্ট কমিশন। ডেল ক্রেডিট কমিশন মানে কোন কমিশনগুলো, এই কমিশনটা কিসের জন্য দেওয়া হয়ে থাকে, অর্ডিনারি কমিশন তো দিচ্ছি, ডেল ক্রেডিট কমিশন কিসের জন্য কনসাইনার দিয়ে থাকে। এবার ভাবা যাক কোনো বিদেশে একটা কনসাইনারটা অন্য একটা শহরে আছে, বিদেশ ছেড়ে দাও, দেশের মধ্যেই অন্য একটা কোনো শহরে আছে। এবার কনসাইনার তো জানে না যে কনসাইনির যেই মার্কেটটাই কী রকমের লোক আসছে, তারপরে তারা কি ধারে জিনিসপত্র নিলে পরে তার দাম মেটাবে কিনা না, সেটা ব্যাড ডেপ্ট হয়ে যাবে, এই সমস্ত জিনিসগুলো
এই সমস্ত জিনিসগুলো কনসাইনারের মনে ঘোরাফেরা করে। আর এখন তো কাউকে বিশ্বাস যদি অনেকজন করতে চায় না, তাই জন্য কনসাইনারের মনে এটাও থাকে যে গুডসগুলো হয়তো ক্যাশে বিক্রি হলো, কিন্তু দেখিয়ে দিল যে কনসাইনার এটা দেখিয়ে দিল যে এই গুডসগুলো ক্রেডিটে বিক্রি হয়েছে আর এর টাকাগুলো পাওয়া যায়নি, তাহলে সেই পুরো টাকাটাই কনসাইনই পেয়ে গেল। এই সমস্ত মানে ইনসিকিউরিটিগুলোকে দূর করার জন্য কনসাইনার কী করে থাকে, কনসাইনিকে বলে থাকে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা কমিশন দিব, সেটা হলো ডেল ক্রেডিটের কমিশন। এই কমিশনটা তোমার গ্রস সেলের ওপর ক্যালকুলেট করা হয়ে থাকে। এই কমিশনটা কিসের জন্য দেওয়া হয়ে থাকে? এই কমিশনে যদি কনসাইনি ক্রেডিট সেল করছে, যদি নয় ক্রেডিট সেল যদি করে থাকে কনসাইনি, তাহলে সেইখান থেকে যদি কোনো ব্যাড ডেপ্ট হয়ে থাকে বা কোনো টাকা রিকভার করতে না পারে, সেই সমস্ত আনসার্টেনিটিগুলো কনসাইনি বড় করতে হবে। তাহলে কনসাইনারের কোনো মাথা চাপ রইল না। এটা গ্রস সেলের ওপরে ক্যালকুলেশন করা হয়ে থাকে। আর একটা স্পেশাল কমিশন থাকে। স্পেশাল কমিশন কিসের জন্য দেওয়া হয়ে থাকে? কনসাইনার বলে দেয় যে এত টাকার আমার গুডসগুলো আমি তোমাকে পাঠালাম আর এগুলো এত টাকায় বিক্রি করবে। আরেকটা বলে দেয় যে কিছু কিছু গুডসের ক্ষেত্রে যে কনসাইনার বলে যে এত টাকার তো আমি বলছি যে তোমার সেলিং প্রাইস, কিন্তু এর থেকে যদি বেশি টাকায় তুমি বিক্রি করতে পারো, যত টাকায় এক্সট্রা তুমি বিক্রি করবে তার ওপরও তোমাকে একটা কমিশন দেওয়া হয়ে থাকবে, সেটাকে স্পেশাল কমিশন বলা হয়ে থাকে। তারপরে আর কি হতে পারে? যে গুডসগুলো হারিয়ে যেতে পারে। যেহেতু কনসাইনারের কাছ থেকে কনসাইনির কাছে গুডসগুলো আসছে, সেগুলো তাহলে রাস্তায় হারিয়ে যেতে পারে বা গোডাউনটা আসার পর কনসাইনির হাত থেকে হারিয়ে যেতে পারে, তাহলে সে লস হতে পারে, সেগুলোকে লস হয়ে যেতে পারে, লস বলে। সে লসগুলো দু ধরনের হয়ে থাকে, অ্যাবনর্মাল লস আর নর্মাল লস। অ্যাবনর্মাল লসগুলো নর্মাল লস প্রথমে আমরা দেখে নেব। নর্মাল লস কোন লসগুলো? যেগুলো হচ্ছে ন্যাচারাল রিজনসের জন্য হয়ে থাকে। যেমন কী ধরনের? যেমন কর্পূর যদি কেউ কনসাইনিকে পাঠাচ্ছে, তো যদি একটু ভালো করে না রাখা হয়ে থাকে বা একটা অংশ কর্পূরের উবে যায়, যেমন এভাপোরেশন বলা হয়ে থাকে। তারপরে লিকেজ, যদি কেউ তেলের ট্যাঙ্কার পাঠাচ্ছে তো কিছু লিকেজ হয়ে থাকে, বা আমরা যদি এটাও ধরে নিই যে যখন জলের ট্যাঙ্কারগুলো আসে তখন বাম্পার বা খারাপ রাস্তার জন্য রাস্তায় কিছু জল পড়ে যায়, বা বালির গাড়ি যখন আসে রাস্তায় কিছু বালি পড়তে আসে, সেগুলো হচ্ছে মানে যেগুলো সাধারণ হয়ে থাকে, যেগুলো অ্যাভয়েড করা যায় না। যদি জিনিসগুলো পাঠানো হয়ে থাকে তাহলে সেই সমস্ত লসগুলো হয়ে থাকে, এগুলোকে নর্মাল লস বলা হয়ে থাকে, এগুলোকে আনঅ্যাভয়েডেবল লসও বলা হয়ে থাকে। আর অ্যাবনর্মাল লস কোনগুলো? অ্যাবনর্মাল লস হলো যেমন আগুন লেগে যাওয়ার জন্য, চুরি হয়ে যাওয়ার জন্য, আর বন্যা, খরা, এই সমস্ত কারণগুলো। ন্যাচারাল মানে বন্যা, খরা এরগুলো তো নয়, মানে আগুন লেগে গেল বা চুরি হয়ে গেল, এর সমস্ত কারণগুলো যেগুলো সাধারণত হয়ে থাকে না, অ্যাভয়েড করা যেতে পারে। যেমন আগুন লাগা কী করে অ্যাভয়েড করা যেতে পারে? প্রপার যদি ইনফ্রাস্ট্রাকচার থাকে, প্রপার ওয়্যারিং করা থাকে। থেফটের লসটা কী করে মানে বাঁচাবো? সেটা হয়ে থাকে একটা ভালো গার্ড দিয়ে পড়ে, মানে সিকিউরিটি সিস্টেমটা ভালো রেখে পড়ে, সিসিটিভি এই সমস্ত ব্যবস্থাগুলো করে পড়ে, এগুলো অ্যাভয়েডেবল লস হয়ে থাকে।